আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছে আমি সার্কেল আছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠলে নির্বাচন আরও উৎসবমুখর হবে বললেন সিইসি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র অনেককেই নিষেধাজ্ঞা দেয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী। ভিসা নীতির প্রয়োগ নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি নিষেধাজ্ঞা নয়, নিজেদের শক্তিতে সরকার পতন ঘটাতে হবে বলে মির্জা ফখরুল। উপজেলা নির্বাচনে ভোটারদের সময় নেই বলে মন্তব্য। উন্নয়নশীল রাষ্ট্রের পথযাত্রায় বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া। সফররত অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালেন ডক্টর হাসান মাহমুদ। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ কাজ শেষ হলে ডিসেম্বরে উদ্বোধন হতে পারে জানালেন সংশ্লিষ্টরা। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব পুরো খবর। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে গণনা। কোথাও কোথাও ঘোষণা করা হচ্ছে বেসরকারি ফলাফলও। বিকেল 4টার দিকে ভোট গ্রহণ শেষ হয়। এরপর থেকে নির্বাচন সংশ্লিষ্টরা ভোট গণনার কাজ করছেন। এর আগে সকাল 8টা থেকে দেশের 156 উপজেলার 13,016টি ভোট কেন্দ্রে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়। এর মধ্যে 24টিতে ইলেকট্রিক ভোটিং মেশিনে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। আর তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে 5টি উপজেলার ভোট স্থগিত রয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচনের তিন পদে 1,824 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 518 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে 3 পদে 22 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠলে নির্বাচন আরও উৎসবমুখর হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়াও সারা দেশে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানান সিইসি। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় 156 উপজেলায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হয়েছে। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দ্বিতীয় ধাপের এই নির্বাচন সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে। সাধারণ কেন্দ্রে 17 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এছাড়াও দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে 19 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 20 থেকে 21 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন। সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী চিংড়ি প্রতীকের সর্দার মশিয়ার রহমানের আপন বোন তসলিমা খাতুনকে প্রিজাইডিং অফিসারের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী দুর্গাপুর উপজেলায় ভোট চলাকালে দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও নয়াপাড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাদার ঘটনা ঘটেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে 9 জন আহত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সার্বিক এই ভোট পরিস্থিতি মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণের পর সারা দেশ থেকে প্রেরিত তথ্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কথা বলেন সাংবাদিকদের সাথে, তুলে ধরেন ভোটের পরিবেশ পরিস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল। যেখানে অনিয়ম হয়েছে, অনাচার হয়েছে, ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হয়েছে। আর টোটাল আটক করা হয়েছে, যেটা আপনাদের জানা প্রয়োজন, সেটা হলো 25 জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন। 10 জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড আরোপ করেছে। কিছু ভোট কারচুপির চেষ্টা করা হয়েছে জাল ভোট দেওয়ার জন্য। আর এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক সংকট কাটিয়ে উঠলে নির্বাচন আরও উৎসবমুখর হবে বলেও জানান সাংবাদিকদের। ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয়, আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু, এগুলো কাটিয়ে উঠবে। আবু সাইদ অপু, মাই টিভি,
ঢাকা। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ এনে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির আওতায় নয় বরং অন্য নীতির আওতায় এই নিষেধাজ্ঞা। এদিকে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এসব কারণে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। In other situations, the prosecutor deferred to national investigations and worked with states to allow them time to investigate. যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকারের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির আওতায় নয় বরং অন্য নীতির আওতায় জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল, সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে, জেলে ছিল বেশ কিছুদিন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং কারাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। নিষেধাজ্ঞার বিষয়টিকে ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন সাবেক সেনাপ্রধান। একই সঙ্গে ঘটনা সরকারকে হেয় করে বলেও মন্তব্য করেন তিনি। আমি সরকারি দায়িত্ব পালন করতে চেয়ে এমন কোনো কাজ করিনি, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। যে কোনো পর্যায়ে তদন্ত করে দেখতে পারেন যে আমি সেনাপ্রধান থাকা অবস্থায় অথবা ডিজিবিজিবি থাকা অবস্থায় আমি আমার কোনো ভাই বা আত্মীয় স্বজনকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা। এটা যদি কোনো একটা প্রমাণ কেউ দিতে পারে, তার যেই কোনো পরিণতি আমি মাথা পেতে নেব। ইলিয়াস কমল, মাই টিভি। বিদেশি নিষেধাজ্ঞার খবরে খুশি না হয়ে নিজেদের শক্তিতে সরকার সরাতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার প্রেক্ষিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া জানান। উপজেলা নির্বাচন হচ্ছে, তাতেও জনগণের সায় নেই এবং গণতন্ত্রের আলখেল্লা পরে সরকার নির্বাচনী নাটক দেখাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রয়াত রাজনীতিবিদ শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে তার প্রতিষ্ঠিত দল জাগপার একাংশ। শফিউল আলম প্রধান ভাইয়ের আরেকটি বৈশিষ্ট্য ছিল, আওয়ামী লীগের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করেছিলেন প্রকাশ্য জনসভায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব প্রতিক্রিয়া জানান বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দেয়া যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা প্রসঙ্গে। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। তো বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুকৌশলে ধ্বংস করেছে অভিযোগ করে উপজেলা নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির শীর্ষ এই নীতি নির্ধারক। এমন নির্বাচন করছো যে দেশের কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আরো তীব্র আন্দোলনের উপর জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোথায় তরুণেরা, কোথায় যুবকেরা,
এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রকমের অনুভূতি আসে না, তাদের আলোড়িত করে না। আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে, রাস্তায় নামার কোনো বিকল্প নেই। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। 2026 সালে বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্রের পদযাত্রায় বন্ধু হিসেবে পাশে থাকবে অস্ট্রেলিয়া, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, জলবায়ু সংকট সহ বিনিয়োগ বৃদ্ধিতে এগিয়ে আসবে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আর্থিক সহায়তার পাশাপাশি দুদেশের অংশীদারিত্ব বাড়াতে কাজ করবে অস্ট্রেলিয়া। বিস্তারিত আমেনা হিরা রিপোর্টে। দুদিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে ব্যস্ত সময় পার করছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বিকেলে পেনি ওং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করতে। প্রায় 2.25 ঘন্টা বৈঠক শেষে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সাংবাদিকদের জানান, জলবায়ু ও রোহিঙ্গা সংকট সহ দুদেশের অভিন্ন ভাগ্য গড়তে বাংলাদেশের সাথে কাজ করতে চায় অস্ট্রেলিয়া। রোহিঙ্গা সংকট বাংলাদেশের একা সমস্যা নয়, এটি বিশ্বব্যাপী সমস্যা। এছাড়াও জলবায়ু সংকট বাংলাদেশ কখনোই একা সমাধান করতে পারবে না। তাই দুদেশের ভাগ্য করতে আমরা একসাথে কাজ করতে চাই। যৌথ ব্রিফিংয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, এলটিসি গ্র্যাজুয়েশনের পরও কোটা ফ্রি ও ডিউটি ফ্রি সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াবে অস্ট্রেলিয়া। কোটা ফ্রি ও ডিউটি ফ্রি সুবিধা এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া। তাছাড়াও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি ও 3টি কারিগরি প্রতিষ্ঠানে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। মন্ত্রী আরও বলেন, মানব পাচার বন্ধ সহ দক্ষ জনশক্তি রপ্তানিতে আলোচনা হয়েছে দুদেশের। মানব পাচার বন্ধে আমরা দুদেশ একসাথে কাজ করব। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রেলিয়া। যৌথ উচ্চশিক্ষার পাশাপাশি কৃষি প্রযুক্তি সম্প্রসারণেও বাংলাদেশকে সহায়তা করবে অস্ট্রেলিয়া, জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমেনা হিরা, মাইটিভি, ঢাকা। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। 50টি পিলারের উপর 49টি স্প্যান বসিয়ে সেতুর পুরো 4.8 কিলোমিটার সুপার স্ট্রাকচার পুরোটাই এখন দৃশ্যমান। আগামী ডিসেম্বরে সেতুটি নির্মাণ কাজ শেষ হলে উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ.এ. মুনাইম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। সেতুটি বসানো হয়েছে 50টি পিয়ার ও 2টি পিয়ারের মাঝখানে একটি করে মোট 49টি স্প্যান বসানো শেষ হয়েছে। সেতুর উপরে রেল লাইন স্থাপন শেষ হয়েছে 2.25 কিলোমিটার। সেতুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও শেষের দিকে। নির্মাণের সাথে সংশ্লিষ্টরা জানান, এখন চলছে অ্যাডজাস্টমেন্টের কাজ। নদী শাসন, উভয় পাশের স্টেশন নির্মাণ, স্লিপারবিহীন রেলপথ স্থাপন সহ কিছু কাজ বাকি রয়েছে। শীঘ্রই কাজগুলো শেষ হয়ে যাবে বলে আশা করছেন তারা। অলমোস্ট 70% রেল ট্র্যাকের কাজগুলো শেষ হয়ে আসছে। 3 এবং লাইন নাম্বার 5 এবং 6 এটা আমাদের এখন ট্রেন অনগোয়িং আছে, এটা এখন সার্ভিস লাইনের মধ্যে চলে আসছে। ইনশাআল্লাহ যতটুকু কাজ হয়েছে সবই আমরা পরিকল্পনা অনুযায়ী এবং কোয়ালিটিফুলভাবে করতে পেরেছি। সাব স্ট্রাকচারের সকল প্রকার কাজ শেষ, পিয়ার হেড ইভেন দো সুপার স্ট্রাকচারের সকল স্পান বসানো কমপ্লিট, কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলে। এই মেগা প্রকল্পের সাথে কাজ করে আমি অনেক আন্তরিকভাবে আনন্দিত। সেতুটি চালু হলে দেশের উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগে বিপ্লব ঘটবে, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের বলে জানান ব্যবসায়ীরা। সারা দেশের যোগাযোগটা সহজলভ্য করতে পারছি। আমাদের যাতায়াত থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমরা অনেক উন্নতি লাভ করব আমরা সাধারণ জনগণ। বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সার্বিক অগ্রগতি 84%। সেতুর পূর্ব পারের কাজ আগামী আগস্টে এবং পশ্চিম পারের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। সিগন্যালিং ব্যবস্থা স্থাপন সহ জিটিসিএল এর গ্যাস পাইপলাইন স্থাপন সার্বিক কর্মকাণ্ড সম্পাদনের পর আসলে এই ব্রিজের সকল কাজ আশা করছি যে
ডিসেম্বর 2024 নাগাদ শেষ হয়ে যাবে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে 16,780 কোটি টাকা ব্যয়ে এই রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2021 সালের মার্চ মাসে সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতুর প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। ইলিয়াস কমল, মাই টিভি। ময়মনসিংহের ত্রিশালে এক নারী ও 2 শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের নয়াপাড়া কাকচর গ্রামের পরিত্যক্ত জমি থেকে ওই 3টি লাশ উদ্ধার করা হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মধ্যবয়সী এক নারীসহ 2 ও 4 বছরের বয়সের 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে হত্যার পর এদের লাশ গর্ত করে পুঁতে রাখা হয়। হত্যার কারণও তাদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। আমরা ধারণা করতেছি যে এই ঘটনাটা 5-6 দিন আগের ঘটনা, যেহেতু ডেড বডি অর্ধগলিত পোকায় ধরে গেছে, এবং আমরা মনে করতেছি যে এই ডেড বডিগুলোর মধ্যে সম্পর্ক হয়তো মা এবং সন্তান। আমরা আমাদের ডিএনএ রিপোর্টে এটা আরও ক্লিয়ার করব। ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। একই সাথে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন এবং জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানিয়েছেন দলটির নেতারা। বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশে দাবি জানান দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। ব্যাংক লোপাট ও অর্থ পাচার রুখে দাঁড়ান এই স্লোগানে মতিঝিল কেন্দ্রীয় ব্যাংকের সামনের সড়কে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে দলটি। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত থাকুক, তাদের টাকা সুরক্ষিত থাকুক, দেশের সম্পদ সুরক্ষিত থাকুক। প্রথম বাংলাদেশি হিসাবে এভারেস্ট ও লোৎসে চূড়া জয়ের গৌরব অর্জন করলেন ডাক্তার বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল 6টা 5 বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে পৌঁছান তিনি। এর আগে 19 মে পঞ্চম বাংলাদেশি হিসাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবর আলী। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পরে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্র্যাকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে প্রায় 2 মাসের মতো। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের লৌহজং নদীর উপর নির্মিত হয় একটি ব্রিজ। তবে 3 বছর পার হয়ে গেলে এখনও ভরাট হয়নি 2 পাশে অ্যাপ্রোচের মাটি। তাই প্রতিদিন বাঁশের মই দিয়ে বেয়ে ব্রিজটি পার হচ্ছেন স্থানীয়রা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এমন অবস্থায় দ্রুত ব্রিজটি পুরোপুরি চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। প্রতিনিধি মির্জা মাসুদ রবুলের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে হয় মই দিয়ে। বাঁশ ও কাঠের তৈরি মই ছাড়া সেতু পার হওয়া যেখানে একেবারেই অসম্ভব। বলছি টাঙ্গাইল পৌর এলাকার লৌহজং নদীর উপর নির্মিত সেতুর কথা। জনগণের যাতায়াতের সুবিধার্থে প্রায় 3 বছর আগে টাঙ্গাইল পৌরসভার অর্থায়নে 4 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতুটি। কিন্তু সেতুর 2 পাশে সংযোগ সড়কের অ্যাপ্রোচের মাটি নেই। ফলে এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি। এইখানে ব্রিজ করে রাখছে প্রায় 2.5 বছর 3 বছর যাবত, কিন্তু কোনো প্রকার যাতায়াতের ভালো ব্যবস্থা নাই। বাস দিয়ে রাখছে, তাও কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায়। আমরা অনেক কষ্টে যাতায়াত করি, অনেক বয়স্ক মানুষ আছে তারা উঠতে পারে না। মই দিয়ে উঠতে হয়, অনেক সমস্যা। বৃদ্ধ মানুষ আছে, বাচ্চা আছে, মানে সবকিছুই মিলিয়ে অনেক সমস্যা। ব্রিজ করছে কিন্তু মাটি ফেলায় দেয় নাই, এখন আমরা মই দিয়ে চলাচল করি। 3 বছর ধরে এই ভোগাভোগিটা হইতেছে। আশ্বাস দিয়েছিল যে মাটি ভরাটের ব্যবস্থা করা হবে, কিন্তু আশ্বাস পর্যন্তই আমাদের শেষ। কোনো ধরনের যানবাহন সেতুতে উঠতে না পারায় পণ্য পরিবহনেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বিপাকে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। এছাড়াও সেতুতে উঠতে বাঁশ ও কাঠের মই ব্যবহার করায় মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যাতায়াতের সমস্যা, রোগী নেওয়া আনার সমস্যা, অনেক রাস্তা ঘুরে যেতে হয়। আমিও একদিন ব্যথা পাইছি এই বাসের সাথে লাগে। কয়েকদিন কয় বাচ্চা পা আটকা যায়। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাতায়াত করা, রাত করে চলাফেরা করা, অনেক সমস্যা। এ ব্যাপারে টাঙ্গাইল পৌর মেয়র ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। তবে স্থানীয় কাউন্সিলর জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। ঠিকাদার কাছ থেকে আমরা কয়েকবার, আমি কাউন্সিল হিসাবে কয়েকবার চেষ্টা করেছি যেটা মেয়র বা ওই ঠিকাদার সাথে বসার জন্য, কিন্তু কোনো কাজ হয় নাই। দ্রুত অবসান হবে সব জটিলতার, নির্মাণ হবে সংযোগ সড়ক, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর।
শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার 38তম সম্মেলন আগামী 30 আগস্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বলে জানান ফাওয়ানার প্রাক্তন চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান 3 দিন ব্যাপী এই সম্মেলন চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। ফাওয়ানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে উদযাপিত হয়। দীর্ঘ 21 বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আবারও আয়োজন করতে যাচ্ছে ফাওয়ানা সম্মেলন। এই সম্মেলনের কনভেনার হচ্ছেন সংগঠক ইঞ্জিনিয়ার মাহফুজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি হচ্ছেন খালেদ হোসেন। অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর মিরপুর 10-এ বেগম রোকেয়া সরণিতে একটি শোরুমের উদ্বোধন করেছে র্যাঙ্কস ইলেকট্রনিক্স। র্যাঙ্ক ইলেকট্রনিক্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ হেড রিকি লুকা যৌথভাবে র্যাঙ্কস ইলেকট্রনিক্স মিরপুর 10 শোরুমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ ও র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা। শোরুমটিতে ক্রেতারা অভিজ্ঞতা নিতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ব্রাভিয়া এক্সআর প্রসেসর সমৃদ্ধ ও এলইডি টিভি, 4K গুগল টিভি, সনি আলফা ক্যামেরা লেন্স ও অ্যাক্সেসরিজ এবং সনি হোম অডিও ও ভিডিও সিস্টেমের। জানিয়ে দেব প্রবাস সংবাদ। ফ্রান্সে বাংলা নববর্ষ 1431 উদযাপন করেছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষ। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানায়, উদিসি শিল্পগোষ্ঠীর উদ্যোগে লো পয়েন্ট কোর্দো আবারভিলিয়ের উন্মুক্ত অডিটোরিয়াম অঞ্চলে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষের আয়োজন শুরু হয়। উদিচি শিল্পগোষ্ঠীর ফ্রান্সের সভাপতি কিরণময় মণ্ডলের সভাপতিত্বে এবং শম্পা বড়ুয়া ও সাইফুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠান ছিল নাটক, নৃত্য ও সঙ্গীত। উৎসবকে ঘিরে বসেছিল বৈশাখী মেলা। মেলার বিভিন্ন স্টলে ছিল দেশীয় মুখরোচক সুস্বাদু খাবারের পাশাপাশি দেশীয় পোশাকের সমাহার। বাঙালিদের পাশাপাশি দেশীয় মুখরোচক খাবারের স্বাদ নিতে দেখা গেছে ভিনদেশিদেরকেও। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে স্থানীয় আবারভিলিয়ে সিটি কাউন্সিলর সহকারী মেয়র জাকিয়া বুদিজি, সন্দ্রিন ডেজির, অমিনিক দ্রন্দিও, আবারভিলিয়ে ভাষা ও সংস্কৃতি কেন্দ্রের সভাপতি কার্লোস সামুদো এবং কাউন্সিলর অ্যান্থনি দাগে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠলে নির্বাচন আরও উৎসবমুখর হবে বললেন সিইসি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র অনেককেই নিষেধাজ্ঞা দেয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিসা নীতির প্রয়োগ নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি নিষেধাজ্ঞায় নয়, নিজেদের শক্তিতে সরকার পতন ঘটাতে হবে বললেন মির্জা ফখরুল। উপজেলা নির্বাচনে ভোটারদের সায় নেই বলে মন্তব্য। উন্নয়নশীল রাষ্ট্রের পদযাত্রায় বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া। সফররত অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালেন ডক্টর হাসান মাহমুদ। যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ কাজ শেষ হলে ডিসেম্বরে উদ্বোধন হতে পারে জানালেন সংশ্লিষ্টরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদটি ভিজিট করলে মাই টিভি নিউজ এবং আমাদের অবস্থান দিয়ে ভিজিট করলে মাই টিভি বাংলা ও ফেসবুক মাই টিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমি আজকের মতো এখানে নিয়ে যাচ্ছি। আল্লাহ হাফিজ।